নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের দ্বিতীয় পর্ব। জমিদার উগ্রমোহন সিংহের বজরা বাহিনী নদীর ঘাটে আসিয়া ভিড়িল। বাহিনী একটি অখ্যাত নাম্নী ক্ষুদ্র স্রোতস্বিনী। গঙ্গার সহিত ইহার যোগ থাকাতে বর্ষার গঙ্গা জলে ইহা পরিপূর্ণ হইয়া উঠে। সেই সময় নদীটি যে জলসঞ্চয় করিয়া লয় তাহাতেই তাহার সারা বৎসর চলিয়া যায়। নদীটির বিশেষত্ব এই যে নদীটি একটি জঙ্গলের মধ্য দিয়া প্রবাহিত হইয়া গিয়াছে। বিরাট জঙ্গল, নাম জম জঙ্গল। সত্যই জঙ্গলে প্রবেশ করিলে মনে হয় জমালয় বোধহয় নিকটেই কোথাও আছে। দিনের বেলায় রৌদ্র প্রবেশ করে না, চতুর্দিকে এমন নিবিড় ঘন অন্ধকার। মধ্যে মধ্যে অবশ্য ফাঁকা জায়গাও আছে। এরূপ একটি ফাঁকা জায়গায় ঘাট। বজরা ঘাটে ভিড়িতেই চারিজন বরকন্দাজ আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। বজরা হইতে নামিলেন উগ্রমোহন সিংহ, তাহার ম্যানেজার অঘোরবাবু এবং দুইটি সুন্দরী বালিকা। বালিকা দুইটির বয়ঃক্রম ৮-৯ বৎসর এবং তাহারা দেখিতে প্রায় একই প্রকার। নাম রুমনি ও ঝুমনি। ইহাদের সম্বন্ধে একটু ইতিহাস আছে। উগ্রমোহনবাবুর মৃতা জ্যেষ্ঠা ভগ্নীর একমাত্র কন্যা কমলার বিবাহ হইয়াছিল গরিবের গৃহে। কমলা উগ্রমোহনবাবুর খুব প্রিয় ছিল। সুতরাং কমলার বিবাহের পর উগ্রমোহন প্রস্তাব করিয়া পাঠাইলেন যে কমলাকে লইয়া গঙ্গা গোবিন্দ গৃহ জামাতা রূপে থাকুন, উগ্রমোহন তাহাকে সমাদরে রাখিবেন। কমলার স্বামী গঙ্গা গোবিন্দ মিশ্র সাধারণ গরিব গৃহস্থ হইলেও এই প্রস্তাবে রাজি হইলেন না। আত্মসম্মান জ্ঞান তাহার প্রবল ছিল। উগ্রমোহন সিংহ প্রবল প্রকৃতির লোক, সুতরাং খিটিমিটি চলিতেছিল। কমলার মুখ চাহিয়া উগ্রমোহন গঙ্গা গোবিন্দের বিশেষ কিছু করিতে পারিতেছিলেন না। এমন সময় একটা ব্যাপার ঘটিয়া গেল। ঝুমনিকে প্রসব করিয়া কমলা ইহলোক ত্যাগ করিল। কমলার মৃত্যুকালে উগ্রমোহন উপস্থিত ছিলেন। কমলা তাহাকে যাইবার সময় বলিয়া গেল, মামা, আমার মেয়ে দুটি তোমায় দিয়ে গেলাম, তাদের দেখো। ইহা প্রায় ৯ বৎসর পূর্বেকার ঘটনা। এই ৯ বৎসর ধরিয়া উগ্রমোহন ক্রমাগত চেষ্টা করিয়াছেন, কিন্তু রুমনি ঝুমনিকে গঙ্গা গোবিন্দের নিকট হইতে লইতে পারেন নাই। গঙ্গা গোবিন্দ আর বিবাহ করেন নাই। কন্যা দুইটিকে লইয়া সুখে দুঃখে তাহার দিন কাটিতেছিল। উগ্রমোহন বহুবার তাহাদের লইয়া যাইবার চেষ্টা করিয়াছেন, কিন্তু তিনি দেন নাই। বিনীতভাবে তিনি একই উত্তর চিরকাল দিয়া আসিয়াছেন, আপনার অনুগ্রহ দৃষ্টি থাকিলেই যথেষ্ট, রুমনি ঝুমনিকে আমি দিতে পারিব না। গতকল্য কিন্তু উগ্রমোহনের ধৈর্য ভাঙিয়াছে। এতদিন তিনি গঙ্গা গোবিন্দের সঙ্গে শ্বশুরোচিত ভদ্রতা করিয়া আসিয়াছেন, কিন্তু আর নয়। কাল তিনি রুমনি ঝুমনিকে নিমন্ত্রণ করিয়া পালকি পাঠাইয়াছিলেন। গঙ্গা গোবিন্দের এত বড় স্পর্ধা, পালকি ফেরত পাঠাইয়া বিনীতভাবে এক পত্র লিখিয়া পাঠাইয়াছেন, রুমনি ঝুমনিকে কাল সকালে পাঠাইয়া দিব। রাত্রে ঠান্ডা লাগিবার ভয়ে তাহাদিগকে আর পাঠাইলাম না। আশা করি আপনি দুঃখিত হইবেন না। উগ্রমোহনের আপাদমস্তক জ্বলিয়া উঠিয়াছিল। সকালে রুমনি ঝুমনি আসিতেই তাহাদের লইয়া বজরাতে তিনি বাহির হইয়া পড়িয়াছেন। সঙ্গে ম্যানেজার বাবুকে লইয়াছেন। কেন কেহ জানে না। আসিবার সময় বাজারের যত মিষ্টান্ন ছিল সমস্ত কিনিয়া আনিয়াছেন। বাড়িতে বলিয়া আসিয়াছেন, বাগান দেখিতে যাইতেছি। জম জঙ্গলে উগ্রমোহন সিংহের বাগান আছে। প্রায় ৫০০ মহিষ তাহার এই জঙ্গলে থাকে। উগ্রমোহন সিংহ নামিয়াই জিজ্ঞাসা করিলেন, পালকি ঠিক আছে তো? হ্যাঁ হুজুর। সঙ্গে সঙ্গে ৩টি পালকি আসিয়া হাজির হইল।
একটিতে উগ্রমোহন, একটিতে অঘোরবাবু, আর একটিতে রুমনি ঝুমনি আরোহণ করিলেন এবং তড়িৎ গতিতে পালকি তিনখানি নিঃশব্দে বনপথে অদৃশ্য হইয়া গেল। নধরকায় কৃষ্ণকান্তি মহিষগুলিকে উগ্রমোহন সিংহ মিষ্টান্ন খাওয়াইতেছিলেন। সন্দেশ, রসগোল্লা, জিলাপি যে কত খাইতে পারে। মহিষগুলির চিক্কন মসৃণ গাত্র হইতে সূর্য কিরণ যেন পিছলাইয়া পড়িতেছিল। অর্ধ নিমিলিত নেত্রে তাহারা মিষ্টান্ন ভোজন করিয়া চলিয়াছে। উগ্রমোহন স্বয়ং দাঁড়াইয়া তদারক করিতেছেন। হঠাৎ তিনি পরিচালক গোয়ালাটিকে সম্বোধন করিয়া জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে, মহিষের গায়ে শিঙে আজ ঘি মাখিয়েছিস তো? একটু পরে মাখানো হবে হুজুর। একটু পরে কেন? সকালে মাখাবার কথা। বড় বাথান থেকে আজ ঘি এসে পৌঁছয়নি এখনো। উগ্রমোহন সিংহ হাঁকিলেন, মনক্কা পাড়ে। মনক্কা পাড়ে আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। তুম আভি যাকর বড়া বাথান মে খবর লেও, ঘিউ কায়ে নেই ইয়া পৌঁছা। মনক্কা পাড়ে চলিয়া গেল। তাহার পর উগ্রমোহন জিজ্ঞাসা করিলেন, এখানে এখন কটা মোষ আছে? 50টা, বাকি সব বড় বাথানে আছে। উগ্রমোহন ঘুরিয়া ঘুরিয়া গণনা করিতে লাগিলেন। এই বাথানে আসন্ন প্রসবা মহিষীগুলিকে এবং যেসব মহিষীর বাছুর বড় হইয়া দুধ বন্ধ হইয়াছে তাহারাই থাকে। উগ্রমোহন জিজ্ঞাসা করিলেন, দুশ্মন কোথা? নদীতে আছে বলিয়া গোয়ালাটি কণ্ঠ হইতে এক বিচিত্র শব্দ করিতে লাগিল। একটু পরে দেখা গেল মৃদু শব্দ করিতে করিতে কর্দমাক্ত দেহ এক বিরাট মহিষ বন জঙ্গল ভেদ করিয়া আসিতেছে। দুশ্মন বিরাটকায় পুরুষ মহিষ, উগ্রমোহনের বড় প্রিয়। উগ্রমোহন স্বহস্তে তাহাকে খাবার খাওয়াইতে লাগিলেন। খাওয়ানো শেষ হইলে তিনি তাহার গলদেশে আদর করিয়া একটু হাত বুলাইয়া দিতে দুশ্মন গলিয়া গিয়া আনন্দে গলা বাড়াইয়া রহিল। একটু পরেই উগ্রমোহনের সুসজ্জিত অশ্ব আসিল। অশ্বপৃষ্ঠে আরোহণ করিয়া তিনি গভীরতর জঙ্গলে একটি সংকীর্ণ পথ দিয়া চলিতে লাগিলেন। মুখে গভীর চিন্তার রেখা। এই পথেই কিছুক্ষণ পূর্বে ম্যানেজার বাবু রুমনি ঝুমনিকে লইয়া গিয়াছেন। জঙ্গলের ভিতর দিয়া অশ্বপৃষ্ঠে মন্থর গতিতে আসিতে আসিতে উগ্রমোহন সিংহ রুমনি ঝুমনি সম্বন্ধে যাহা করিবেন ঠিক করিয়া ফেলিয়াছিলেন। রুমনি ঝুমনি গঙ্গা গোবিন্দ মিশ্রের নিকট আর ফিরিয়া যাইবে না। উগ্রমোহনের অশ্ব বন জঙ্গল ছাড়াইয়া একটি ফাঁকা জায়গায় আসিয়া উপস্থিত হইতেই একজন সহিস ছুটিয়া আসিয়া উপস্থিত হইল। উগ্রমোহন অশ্ব হইতে অবতরণ করিলেন। সহিসের হস্তে বলগা, চাবুক প্রভৃতি দিয়া জিজ্ঞাসা করিলেন, ম্যানেজার বাবু এসে পৌঁছেছেন? সহিস উত্তর দিল, হ্যাঁ হুজুর। রুমনি ঝুমনি? হ্যাঁ হুজুর। কোথায় তারা? কাছারি বাড়িতে আছে। অল্প দূরেই একটি আটচালা ছিল, মাটির ঘর, কিন্তু আয়তনে প্রকাণ্ড, চতুর্দিকে বারান্দা। ইহা উগ্রমোহন সিংহের জংলি কাছারি নামে পরিচিত। উগ্রমোহন সেই দিকেই পদচালনা করিলেন। সেখানে গিয়া দেখিলেন যে রুমনি ঝুমনি, তাহার ম্যানেজার এবং প্রবীণ জমাদার ভিকন তেওয়ারি সকলেই একটি সদ্যধৃত বন্য শশককে লইয়া শশব্যস্ত হইয়া পড়িয়াছে। রুমনি ঝুমনির আগ্রহ সীমা অতিক্রম করিয়াছে। উগ্রমোহন উপস্থিত হইতেই তাহারা উগ্রমোহনকে আসিয়া ধরিল, দাদু, আমরা খরগোশ পুষব। উগ্রমোহন বলিলেন, তোরা তো সিংহ পুষেছিস, খরগোশের শখ কেন? আমার গোঁফজোড়া পছন্দ হয় না? বলিয়া তিনি নিজের পুষ্ট গুম্ফে চাড়া দিলেন। ম্যানেজার বাবু ও ভিকন তেওয়ারি প্রভুকে দেখিয়া সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইয়াছিল। তাহাকে রসিকতা প্রবণ দেখিয়া স্থান ত্যাগ করিয়া আড়ালে গেল। আড়ালে যাওয়াই নিরাপদ, কারণ উগ্রমোহনের সম্মুখে হাসিয়া ফেলিলে আর রক্ষা নাই। একবার এক নায়েব হাসিয়া ফেলাতে উগ্রমোহন তাহার কর্ণমর্দন করিয়া তৎক্ষণাৎ তাহাকে দূর করিয়া দেন। উগ্রমোহন রসিক লোক। তিনি তাহার নাতনি বা বয়স্য সকলের সঙ্গেই বেশ প্রাণ খোলা রসিকতা করেন, কিন্তু ভৃত্যস্থানীয় কেহ তাহাতে যোগ দিয়া হাসিলে তৎক্ষণাৎ তাহাকে শিক্ষা দিয়া দেন। রুমনি কহিল, খরগোশের কান দুটি সুন্দর। ঝুমনি কহিল, চোখ দুটিও।
উগ্রমোহন নিকটস্থ একটি মোড়ায় উপবেশন করিয়া বলিলেন, তোদের পছন্দ অতি বাজে দেখছি। গোঁফ কই? ওই তো রয়েছে। আরে ওটা কি গোঁফ? আমার দেখ তো কেমন। রুমনি কহিল, আপনি যে এত পাখি পুষেছেন, গোঁফ আছে নাকি কারো? তবে পুষেছেন কেন? পাখি কেমন গান গায়, কথা বলে, খরগোশ পারবে? রুমনি ঝুমনি দেখিল তর্ক দ্বারা দাদুকে পরাজিত করা তাহাদের সাধ্যাতীত। তাহারা উভয় তখন দাদুর কোলে চড়িয়া আবদারের সুর ধরিল, না দাদু, আমরা পুষব। উগ্রমোহন বলিলেন, আচ্ছা বেশ, আমারও কিন্তু একটা কথা রাখতে হবে। আমি এখন এইখানে 1 মাস থাকব, তোমাদেরও থাকতে হবে। থাকতে পারবে তো আমার কাছে? বাবার কাছে যেতে চাইবে না? বাবা যদি বকেন? আমার কাছে থাকলে বকবে কেন? তুমি এখানে থাকবে 1 মাস? দিদি কার কাছে থাকবে তাহলে? আমি মাঝে মাঝে গিয়া দিদিকে দেখে আসব। তখন আমরা কার কাছে থাকব? হাসিয়া উগ্রমোহন বলিলেন, কেন, খরগোশের কাছে? অঘোরবাবুও থাকবে। তখন রুমনি ঝুমনি সাগ্রহে বলিল, অঘোরবাবু বেশ লোক দাদু, এই দেখো আমার হাতে কেমন মানুষ এঁকে দিয়েছে। উভয়ের বৃদ্ধাঙ্গুষ্ঠে সত্যই 2টি মনুষ্যমুখ আঁকা আছে, উগ্রমোহন দেখিলেন। রুমনি ঝুমনি আরো বলিল, কাপড় দিয়া ঘোমটা করে দিলে কেমন বউ হয়। বলিয়া তাহারা অঞ্চল প্রান্ত দিয়া বৃদ্ধাঙ্গুষ্ঠের ওপর অবগুণ্ঠন রচনা করিয়া মহা খুশি হইয়া উঠিল। উগ্রমোহন বুঝিলেন চতুর ম্যানেজার বালিকা 2টিকে বশ করিয়াছে। তিনি খুশি হইলেন। 1 ঘণ্টা পরে তিনি ম্যানেজার বাবুকে ডাকিয়া আদেশ করিলেন, নিমাইনগরের মৃন্ময় ঠাকুরের নিকট একটি পালকি এবং একজন সিপাহী পাঠাও, অবিলম্বে আমি তাহার সাক্ষাৎ চাই। সন্ধ্যার অনতিকাল পূর্বে জংলি কাছারির একটি কোণের ঘরে পঞ্জিকা হস্তে উগ্রমোহন সিংহ বসিয়াছিলেন। সম্মুখে শতরঞ্জির ওপর মৃন্ময় ঠাকুর। রোগা গোছের লোকটি, বয়স 40-42 হইবে। দক্ষিণ প্রান্তের খানিকটা পুড়িয়া গিয়াছিল, তজ্জন্য মুখাবয়বের সেই অংশটি কুঞ্চিত এবং দক্ষিণ চক্ষুটি অস্বাভাবিকভাবে বিস্ফারিত। এই খুঁতটুকু না থাকিলে মৃন্ময় ঠাকুরকে সুশ্রী বলা চলিত। মৃন্ময় ঠাকুর নিমাইনগরের একজন বৌদ্ধিষ্ণু প্রজা। সহসা উগ্রমোহন সিংহ তাহাকে পালকি পাঠাইয়া আহ্বান করিলেন কেন, তাহা মৃন্ময় ঠাকুর বুঝিতে পারেন নাই, এবং বুঝিতে পারেন নাই বলিয়াই তাহার অন্তরাত্মা ভয় কাঁপিতেছিল। উগ্রমোহনকে তিনি বিলক্ষণ চিনিতেন। সহসা উগ্রমোহন নিস্তব্ধতা ভঙ্গ করিয়া বলিলেন, দেখো মৃন্ময়, এক বিশেষ জরুরি ব্যাপারে তোমাকে ডেকে পাঠিয়েছি। অনুমতি করুন। আগামী 23শে মাঘ দেখছি বিবাহের ভালো দিন আছে। বলিয়া তিনি পঞ্জিকাটি খুলিয়া আর একবার দেখিলেন। হ্যাঁ, 23শে মাঘ। আমি মনস্থ করেছি আমার নাতনি 2টির সঙ্গে তোমার ছেলে 2টির উক্ত দিন বিবাহ দিব। অকস্মাৎ বজ্রপাত হইলে বোধহয় মৃন্ময় ঠাকুর এতটা আশ্চর্য হইতেন না। উগ্রমোহনের কথা শুনিয়া মৃন্ময় ঠাকুর একেবারে নির্বাক হইয়া গেলেন। তাহার বিস্ফারিত দক্ষিণ চক্ষুটি আরও একটু বিস্ফারিত হইল মাত্র। উগ্রমোহন মৃন্ময়ের এই ভাবান্তর গ্রাহ্যের মধ্যে না আনিয়া বলিলেন, কুলে শিলে তুমি গঙ্গা গোবিন্দের সমতুল্য ঘর, বরং তোমার অবস্থা ভালো। অবস্থার জন্য কিছু আসে যায় না, আমি আমার নাতনিদের যথেষ্টই দেব। তবে একটা কথা আছে, আমার নাতনি কিংবা নাতজামাইদের আমি যখনই দেখতে চাইব না বলতে পারবে না। আর দ্বিতীয় কথা এই যে, গঙ্গা গোবিন্দের অমতে আমি এ বিয়ে দেব, আমি নিজেই সম্প্রদান করব। এ নিয়ে যদি মামলা হয় তার ভার আমার, বুঝলে? কথা বলছো না কেন? মৃন্ময় ঠাকুর সব কথা ঠিকভাবে বুঝিয়াছিলেন কিনা তিনিই জানেন, কিন্তু তিনি উত্তর করিলেন, হুজুর যখন ঠিক করেছেন এতে আর আমার আপত্তি কি থাকতে পারে? এ তো আমার পরম সৌভাগ্যের কথা। তবে বাড়িতে একটু জিজ্ঞাসা করলে হতো না? উগ্রমোহন বলিলেন, তাতে লাভ কি? ধরো যদি তোমার গিন্নি আপত্তি করেন, তাহলে তো সত্যি সত্যি তুমি আর বিয়ে উল্টে দিতে পারবে না। তার চেয়ে বরং একেবারে খবর দাও গে যে উগ্রমোহন বাবুর নাতনিদের সঙ্গে সম্বন্ধ পাকা করে এলাম। ধান দুর্বা সব এইখানেই আছে,
আমার নাতনিদের আশীর্বাদ করে একেবারে বাড়ি যাও। একটু থামিয়া উগ্রমোহন আবার বলিলেন, আমিও আজই তোমার ছেলেদের আশীর্বাদ করে তবে বাড়ি ফিরব। নির্বাক মৃন্ময় ঠাকুরের আর দ্বিরুক্তি করিবার সামর্থ্য রহিল না। সেই দিনই সন্ধ্যার পর রুমনি ঝুমনি ঘুমাইলে উগ্রমোহন অশ্বারোহণে বাহির হইয়া গেলেন এবং নিমাইনগরে পৌঁছিয়া মৃন্ময় ঠাকুরের পুত্রদের আশীর্বাদ করিলেন। মনে অসীম তৃপ্তি লইয়া যখন তিনি সাগ্রমে ফিরিতেছিলেন, তখন এক প্রহর সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। আকাশে নক্ষত্রের দীপালি, চতুর্দিক অন্ধকার। সহসা পূর্বাকাশ উদ্ভাসিত হইয়া কৃষ্ণা চতুর্থীর চন্দ্রোদয় হইল। উগ্রমোহন দেখিলেন স্বাতী নক্ষত্র চাঁদের কাছেই রহিয়াছে। স্বাতী চন্দ্রের প্রিয়তমা পত্নী। সহসা উগ্রমোহন ঘোড়ার পিঠে চাবুক দিলেন। অশ্ব দ্রুতবেগে ছুটিতে লাগিল। উগ্রমোহন ভাবিতে লাগিলেন, বন্যী না জানি এতক্ষণ কি করিতেছি। বাড়ি পৌঁছিয়া দেখিলেন তাহার দেওয়ানজি কাতর মুখে বসিয়া আছেন। প্রভুকে দেখিয়া তিনি আরো সন্ত্রস্ত হইয়া উঠিলেন। উগ্রমোহন জিজ্ঞাসা করিলেন, কি খবর, এখনো বাড়ি যাওনি? রাখালবাবু ভীত মুখে অস্ফুট স্বরে কেবল বলিলেন, হুজুর। তাহার মুখ দিয়া কথা সরিতেছিল না। বিস্মিত উগ্রমোহন জিজ্ঞাসা করিলেন, ব্যাপার কি? মরিয়া হইয়া রাখালবাবু বলিয়া ফেলিলেন, বাহারকে পাওয়া যাচ্ছে না। তার মানে চন্দন দাস কোথা? তার শুদ্ধ খোঁজ পাওয়া যাচ্ছে না। উগ্রমোহন ক্ষণকাল কি চিন্তা করিলেন, তাহার পর জিজ্ঞাসা করিলেন, চন্দ্রকান্ত আজ সন্ধ্যার সময় এসেছিল? আপনি ফিরেছেন কিনা খোঁজ নেবার জন্য একজন সিপাহী এসেছিল। তৎক্ষণাৎ উগ্রমোহন বলিলেন, পালকি তৈরি করতে বলো, চন্দ্রকান্তের কাছে যাব। রাখালবাবু পালকির হুকুম দিতে বাহিরে গেলেন। উগ্রমোহনের পালকি আসিয়া চন্দ্রকান্তের খাস কামরার বারান্দার নিচে থামিল। চন্দ্রকান্ত ভিতরে বসিয়া সঙ্গীত চর্চা করিতেছিলেন। উগ্রমোহন আসিতেই তিনি বলিলেন, হাহারে, এসো এসো, ভারী ভালো একটা গান শিখেছি আজ, শুনবে? ওরে ভজনা, তানপুরাটা আন্তরে। উগ্রমোহন ভ্রুকুঞ্চিত করিলেন, কিছু বলিলেন না। তানপুরা আনিলে সহাস্যমুখে চন্দ্রকান্ত বলিলেন, শোনো এবার, বাহার, চৌতাল, সদারঙ্গের গান, বিনা সঙ্গতেই শোনো। সব বন মে कैसे সোহে ঋতুরাজ দিন আই। গান শেষ হইলে উগ্রমোহন বলিলেন, আমার বাহারও চুরি গেছে আজ, চন্দনও সরেছে। ছদ্মবিস্ময় চন্দ্রকান্ত বলিলেন, তাই নাকি? তাহার পর হাসিয়া বলিলেন, যাক, গরুর শোকে অতটা উতলা হলে কি মানুষের চলে? বাহার নাম্নী গাভীকে 500 টাকা দিয়া উগ্রমোহন খরিদ করিয়াছিলেন। বাহারের বিশেষত্ব ছিল তাহার গায়ের রং, ঠিক বাঘের মতো। তাহার পরিচর্যার জন্য উগ্রমোহন একটি পৃথক গোয়ালঘর এবং পৃথক পরিচারক চন্দনকে নিয়োগ করিয়াছিলেন। সহসা সেই বাহারের রহস্যময় অন্তর্ধানে উগ্রমোহন দমিয়া গিয়াছিলেন সত্য, কিন্তু চন্দ্রকান্তের কথায় তিনি বলিলেন, না, উতলা হইনি। তোমার বাহার শুনে মনে পড়ল, এসো একদান দাবায় বসা যাক। উভয় তখন দাবার ছকে নিবদ্ধ দৃষ্টি হইয়া বসিলেন। ভজনা খানসামা 2টি গড়গড়ায় তামাক সাজিয়া দিয়া কপাটটা ধীরে ধীরে ভেজাইয়া বাহিরে চলিয়া গেল। গঙ্গা গোবিন্দ মিশ্র যখন শুনিলেন যে উগ্রমোহন সিংহ রুমনি ঝুমনিকে লইয়া জম জঙ্গল অভিমুখে রওনা হইয়াছেন, তখন তিনি একটু চিন্তিত হইলেন। কি করিবেন স্থির করিতে না পারিয়া চন্দ্রকান্তের নিকট গেলেন। গঙ্গা গোবিন্দ এবং চন্দ্রকান্ত উভয় পরম বন্ধু ছিলেন, একসঙ্গে পাঠশালায় পড়িয়াছিলেন। গঙ্গা গোবিন্দ দারিদ্র্যের জন্য বেশি দূর লেখাপড়া করিতে পারেন নাই, কিন্তু তিনি মেধাবী ছাত্র ছিলেন। তাহার বুদ্ধির দীপ্তির জন্যই বালক চন্দ্রকান্ত একদা যাচিয়া তাহার সহিত আলাপ করেন। সেই আলাপ কালক্রমে বন্ধুত্বে পরিণত হয় এবং সেই বন্ধুত্ব আজও অক্ষুণ্ণ আছে। গঙ্গা গোবিন্দের চরিত্রের একটা বিশেষত্ব ছিল, ধনী লোকের সংস্পর্শ তিনি যথাসাধ্য পরিহার করিয়া চলিতেন। তাহার এই চারিত্রিক বৈশিষ্ট্যের জন্যই তিনি উগ্রমোহনের অনুগ্রহমূলক প্রস্তাবে রাজি হইতে পারেন নাই।
এই জন্যই তিনি অকারণে চন্দ্রকান্তের নিকট বন্ধুত্বের দাবি লইয়া যখন তখন হাজির হইতেন না। তিনি নিজের স্বল্প আয় ব্যবস্থা করিয়া সংসার চালাইতেন এবং অবসর সময় স্থানীয় পাঠাগার হইতে পুস্তকাদি লইয়া তাহাতেই অবসর বিনোদন করিতেন। সুতরাং যদিও দেবী সরস্বতী তাহাকে পাঠশালার পাঠ্যপুস্তকের মধ্যে দেখা দিবার সুযোগ পান নাই, কিন্তু এমন একজন ভক্তকে তিনি বেশি দিন অগ্রাহ্য করিয়াও থাকিতে পারেন নাই। প্রকৃত শিক্ষার সত্য আলোকে গঙ্গা গোবিন্দ বাণীর বড়লাভ করিয়াছিলেন। গ্রামের সকলেই ইহা জানিতেন এবং মানিতেন। গঙ্গা গোবিন্দের বন্ধুত্ব লাভ করিয়া চন্দ্রকান্তের মতো মার্জিত রুচি জমিদারও নিজেকে গৌরবান্বিত বলিয়া মনে করিয়াছিলেন। তাহার মাঝে মাঝে দুঃখ হইত গঙ্গা গোবিন্দ তাহার নিকট আসেন না বলিয়া। এই জন্যই কিন্তু তিনি আবার গঙ্গা গোবিন্দকে বেশি শ্রদ্ধাও করিতেন। বহুকাল পরে গঙ্গা গোবিন্দ অকস্মাৎ আসাতে চন্দ্রকান্ত পুলকিত হইয়া উঠিলেন। আদ্যপান্ত সমস্ত শুনিয়া বলিলেন, তুমি বাণীর কাছে একটা খবর পাঠাতে পারো? গঙ্গা গোবিন্দ বলিলেন, চন্দ্রকান্ত, তুমি তো সব জানো, কেন তবে এ কথা বলছ? একটু হাসিয়া চন্দ্রকান্ত চুপ করিয়া রহিলেন। ক্ষণ পরে বলিলেন, আচ্ছা থাক, তবে আজকের দিনটা দেখোই না। আজ যদি খবর না পাও, কাল নাগাদ পাবি। উগ্রমোহন তোমার মেয়েদের এত বেশি ভালোবাসে যে তাদের কোনো অনিষ্ট হবে না, এটা ঠিক। গঙ্গা গোবিন্দ বলিলেন, তা জানি, কিন্তু আমার নিজের কষ্ট হচ্ছে যে। আচ্ছা, এ কি অত্যাচার বলো তো? চন্দ্রকান্ত হাসিয়া উত্তর দিলেন, উগ্রমোহন এখনো বালক আছে। স্কুলে মনে নেই সামান্য সামান্য ব্যাপার নিয়া কিরকম দাপাদাপি করিত ও? চন্দ্রকান্ত, গঙ্গা গোবিন্দ এবং উগ্রমোহন সহপাঠী ছিলেন, কিন্তু উগ্রমোহন অন্য স্কুলে পড়িতেন এবং নানা বিষয়ে চন্দ্রকান্তের সঙ্গে প্রতিযোগিতা করিতেন। সরস্বতী পূজা, দোল, দুর্গোৎসব, স্কুলের খেলাধুলা সব বিষয় উভয়ের প্রতিদ্বন্দ্বী ছিলেন। কাহার প্রতিমা ভালো হইল, দোলের সময় কে কাহাকে কোন অভিনব উপায়ে রং দিয়া অপ্রস্তুত করিতে পারে, খেলায় কাহার দল জিতিবে, এই সব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় লইয়া উগ্রমোহন ও চন্দ্রকান্তের রেষারেষির অন্ত ছিল না। গঙ্গা গোবিন্দ যদিও চন্দ্রকান্তের অন্তরঙ্গ বন্ধু ছিলেন এবং বাল্যকালে যদিও তাহার চন্দ্রকান্তের বাড়িতে অবাধ গতিবিধি ছিল, কিন্তু তিনি কখনো এই জমিদার পুত্রদ্বয়ের ক্রীড়া কৌতুক কলহের মধ্যে নিজেকে জড়াইয়া ফেলেন নাই। সসংকোচে তিনি বরাবর দূরে সরিয়া থাকিতেন। এই বিনম্র স্বভাবের জন্যই উগ্রমোহনের পিতা বীরমোহন বাবু গঙ্গা গোবিন্দকে স্নেহ করিতেন এবং এত স্নেহ করিতেন যে অবশেষে তাহাকে নাত জামাই পদে বরণ করিয়াছিলেন। চন্দ্রকান্তের বন্ধু গঙ্গা গোবিন্দ শেষে যে তাহার ভাগ্নি জামাই হইয়া পড়িবেন, ইহা উগ্রমোহন ভাবিতেও পারেন নাই। কিন্তু পৃথিবীতে অভাবনীয় ব্যাপার অহরহ ঘটিতেছে। উগ্রমোহন তাহার দ্বিতীয় প্রমাণ পাইলেন, যখন তাহাকে চন্দ্রকান্তের ভগ্নী বাণীকে বিবাহ করিতে হইল। চন্দ্রকান্তের পিতা সূর্যকান্ত রায় বীরমোহনবাবুর পরম মিত্র ছিলেন এবং বাণীর যেদিন জন্ম হয় সেই দিনই উগ্রমোহনের সহিত বাণীর বিবাহ সম্বন্ধ পাকা হইয়া যায়। চন্দ্রকান্ত হয়তো উগ্রমোহনের ভাগিনেই কমলাকে বিবাহ করিতেন, কিন্তু কোষ্ঠী বিচার করিয়া দেখা গেল যে চন্দ্রকান্তের কোষ্ঠীতে এমন কয়েকটি গ্রহ পত্নী স্থানে বিরাজ করিতেছেন যাহাদের প্রভাব ও প্রতাপ কোনো হিন্দুই অগ্রাহ্য করিতে পারেন না। সুতরাং চন্দ্রকান্তের বন্ধু গঙ্গা গোবিন্দ কমলাকে বিবাহ করিলেন। বীরমোহন সিংহ মানুষ চিনিতেন। এই নম্র, সুশ্রী, মেধাবী যুবকের হাতে পড়িলে কমলা যে সুখী হইবে সে বিষয়ে বীরমোহনের সন্দেহ ছিল না, এবং তাহার বিচার যে নির্ভুল ছিল তাহা উগ্রমোহন সিংহ না বুঝুন কমলা বুঝিয়াছিল। বীরমোহন এবং সূর্যকান্ত সেকালের লোক হইলেও আধুনিক মনা ছিলেন। তাহার প্রমাণ এই যে সূর্যকান্ত নিজ কন্যা বাণীকে সুশিক্ষিতা করিবার জন্য কলিকাতা হইতে জনৈকা শিক্ষয়িত্রী আনাইয়া বাড়িতে রাখিয়াছিলেন। সেই শিক্ষয়িত্রী বীরমোহন সিংহ এবং সূর্যকান্তকে জড়াইয়া এখনো স্থানীয় বৃদ্ধগণ নিম্নস্বরে যেসব আলোচনা করেন তাহা আংশিকভাবে সত্য হইলেও বিস্ময়ের বস্তু।
গঙ্গা গোবিন্দ কিয়ৎকাল নীরব থাকিয়া প্রশ্ন করিলেন, এখন কি করা উচিত তাহলে? এখন কিছু করো না, আমার মনে হয় কাল নাগাদ একটা খবর পাবেই। ব্যস্ত কি, রুমনি ঝুমনি তাদের দাদুর কাছে আছে, এ কথা ভুলে যাচ্ছ কেন? দাদুও যে সে লোক নয়, উগ্রমোহন সিংহ। গঙ্গা গোবিন্দ ভ্রু কুঞ্চিত করিয়া চুপ করিয়া রহিলেন। গঙ্গা গোবিন্দ চলিয়া যাইবার পর চন্দ্রকান্ত খানিকক্ষণ চক্ষু মুদ্রিত এবং দক্ষিণ করতলের উপর গণ্ড বিন্যস্ত করিয়া অর্ধশায়িত অবস্থায় পড়িয়া রহিলেন। ক্ষণ পরেই তাহার মুখে একটা মৃদু হাস্য খেলিয়া গেল। তিনি উঠিয়া হাঁক দিলেন, ওরে ভজনা! ভজনা আসিতেই তিনি হুকুম দিলেন জমাদার সীতারাম পাঁড়েকে অবিলম্বে ডাকিয়া আনিতে। সীতারাম পাঁড়ে বৃদ্ধ জমাদার, চন্দ্রকান্তকে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছে। চন্দ্রকান্তের চরিত্র সম্বন্ধে তাহার তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি। সুতরাং চন্দ্রকান্ত যখন সীতারামকে জিজ্ঞাসা করিলেন যে উগ্রমোহনের শখের বাহার নাম্নী গাভী কোথায়, কিভাবে এবং কাহার জিম্মায় আছে, তখনই সীতারাম ব্যাপারটা আগাগোড়া বুঝিয়া ফেলিল, কিন্তু কিছু বলিল না। চন্দ্রকান্ত যাহা জানিতে চাহিয়াছিলেন তাহার যথাযথ উত্তর দিয়া বৃদ্ধ সীতারাম সহাস্য দৃষ্টিতে মিটিমিটি চন্দ্রকান্তের দিকে তাকাইতে লাগিল। ভাবা যেন তোমার আবার একটা দুষ্টু বুদ্ধি জাগিয়াছে, বুঝিয়াছি আমি। চন্দ্রকান্ত অধিক বাং নিষ্পত্তি না করিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং দেরাজ হইতে 200 টাকার নোট বাহির করিয়া সীতারামের হস্তে দিয়া মৃদুস্বরে সংক্ষেপে বলিলেন, যা লাগে খরচ করো। আজ সন্ধ্যের আগে বাহারকে বেমালুম সরানো চাই। আমি এর ভেতরে আছি তা কিছুতেই যেন প্রকাশ না পায়। প্রত্যেকবারই চন্দ্রকান্ত এই জাতীয় ছোটখাটো কার্যে সীতারামের সহায়তা লন। ম্যানেজার, নায়েব, গোমস্তা প্রভৃতি সকলের নিকটই চন্দ্রকান্ত রায় গম্ভীর প্রকৃতির বুদ্ধিমান জমিদার, কিন্তু সীতারামের নিকট তিনি এখনো বালক মাত্র। শুধু তাই নয়, এই শ্যামকান্তি তীক্ষ্ণবুদ্ধি যুবকের মধ্যে সীতারাম নিজের আরাধ্য দেবতা নবদুর্বাদল শ্যাম রামজিকে যেন দেখিতে পাইত। তাই স্নেহ, ভক্তি, ভয় মিশ্রিত আগ্রহে প্রভুর কার্যে আত্মনিয়োগ করিয়া নিজেকে ধন্য মনে করিত সে। অর্থের লোভ দেখাইলে পঙ্গু গিরি উল্লঙ্ঘন করিতে পারে কিনা জানি না। খঞ্জ চন্দন গোয়ালা মাত্র 100 টাকার লোভে ছাপড়া জেলায় চলিয়া যাইতে রাজি হইয়া গেল এবং ট্রেন ধরিবার জন্য 10 ক্রোশ দূরবর্তী রেলওয়ে স্টেশনের অভিমুখে অবিলম্বে ঊর্ধ্বশ্বাসে ছুটিতে লাগিল। রক্ষকবিহীন বাহার সীতারামের নিয়োজিত সাঁওতাল মজুর দ্বারা বিতাড়িত হইয়া উগ্রমোহনের জমিদারি ত্যাগ করিল। কিছুক্ষণ পরে সীতারাম আসিয়া প্রভুকে 90 টাকা ফেরত দিয়া কহিল যে চন্দনদাস ছাপড়া জেলায় চলিয়া গিয়াছে। 100 টাকা লইয়া সেখানে সে নিজের ক্ষেত খামার করিবে। বাহার গাভীকে টালা নামক জঙ্গলে ছাড়িয়া দিয়া আসিবার জন্য 2 জন সাঁওতাল মজুরকে 10 টাকায় নিয়োগ করা হইয়াছে। টালা নামক বনকটটি চন্দ্রকান্ত রায়ের জমিদারির অন্তর্ভুক্ত। জম জঙ্গলের মতো ইহাও একটি নিবিড় ও দুর্গম বনভূমি। সীতারাম চলিয়া যাওয়ার পর গোমস্তা রাধিকামোহন আসিয়া প্রণাম করিল। রাধিকামোহন পূর্ব নির্দেশ মতো গোলক সাহার নিকট টাকা আনিতে গিয়াছিল। চন্দ্রকান্ত জিজ্ঞাসা করিলেন, টাকা পেয়েছ? আজ্ঞে হ্যাঁ, তহবিলে জমা করে দাও। গোলক বলছিল যে পীরপুরের বাসাটা। চন্দ্রকান্ত বলিলেন, হ্যাঁ, ওকে ছেড়ে দাও। আমার কাছে হুকুম নিয়েছে, বাসার চাবি নিয়ে দাও ওকে। রাধিকামোহন চলিয়া গেলে পুলকিত চন্দ্রকান্ত হাঁকিলেন, ওরে ভজনা, তামাক দে, আর মিশিরজিকে একবার ডেকে দে তো। মিশিরজি আসিলে চন্দ্রকান্ত বলিলেন, ওস্তাদজি, বাহার একটা শোনান তো। খালি বাহার না বসন্ত বাহার? খালি বাহার। ওস্তাদজি বাহার আলাপ করিতে লাগিলেন। আলাপ করিবার পূর্বে অবশ্য তিনি চন্দ্রকান্তকে বলিলেন যে বাহারের সম্পূর্ণ জাতি কোমল লাগে এবং ইহাই তাহার ঠাটের বিশেষত্ব। বিবাদী কিছু নাই, মা অর্থাৎ মধ্যম সম্বাদী। চন্দ্রকান্ত যত্ন সহকারে শিক্ষা করিলেন। সব বন মে कैसे सोहे ঋতুরাজ দিন আই,
মন্দ মন্দ পবন বহুত, বহু বরণ হয়ে সুমন, কোয়েলা পাপিহা বন মে ধরত নেক নেক তান, ভ্রমর জব গুঞ্জরাত, কহন জাত রহ লগন। গানের সুরে সুরে বসন্তের বর্ণনা মূর্ত হইয়া উঠিল। সমস্ত দিন এই গান লইয়াই চন্দ্রকান্ত রহিলেন। সন্ধ্যার পর উগ্রমোহন আসিলেই তাহাকে গানটা শুনাইয়া দিলেন এবং ইঙ্গিতে বুঝাইয়া দিলেন যে বাহার নাম্নী গাভী হাতছাড়া হইয়া যাইতে পারে, কিন্তু বাহার সুর একবার আয়ত্ত করিলে সহজে পলাইয়া যাইবে না। উগ্রমোহন এতটা বুঝিলেন কিনা ভগবানই জানেন, কিন্তু তিনি বাড়ি গিয়া যাহা করিলেন, রানী বন্যী বিস্মিত হইয়া গেলেন। উগ্রমোহন চন্দ্রকান্তের নিকট হইতে যখন ফিরিলেন তখন রাত্রি দ্বীপ্রহর। চন্দ্রকান্তের বাহার আলাপ শুনিয়া অবধি তাহার সর্বশরীরে আগুন ছুটিতেছিল। দাবা খেলায় যদিও তিনি জিতিয়াছিলেন, কিন্তু তাহাতে তাহার ক্রোধ কিছুমাত্র কমে নাই। তাহার সাধের গাভী যে চন্দ্রকান্তই চক্রান্ত করিয়া সরাইয়াছে তাহাতে উগ্রমোহনের বিন্দুমাত্র সন্দেহ ছিল না। কিন্তু বাহার গাভীকে অপহরণ করিয়া তাহাকে বাহার রাগের আলাপ শুনাইয়া দেওয়ার মধ্যে যে প্রচ্ছন্ন বিদ্রুপ ছিল তাহা উগ্রমোহনের পক্ষে বরদাস্ত করা শক্ত। সুতরাং সমস্ত দিনের ক্লান্তির পর তিনি যখন পালকি হইতে নামিয়া বৈঠকখানায় পদার্পণ করিলেন তখন তাহার সমস্ত মন তিক্ত। মৃন্ময় ঠাকুরের বাড়ি হইতে ফিরিবার সময় আকাশপটে চন্দ্রের পার্শ্বের সাথীকে দেখিয়া তাহার মনে যে কোমলতার সঞ্চার হইয়াছিল, যাহার ফলে তিনি চাবুক চালনা করিয়া অশ্বের গতিবেগ বাড়াইয়াছিলেন, চন্দ্রকান্তের সংস্পর্শে আসিয়া তাহা লোপ পাইয়াছে। দারুণ ক্রোধে তাহার সমস্ত অন্তর পুড়িয়া যাইতেছিল। চন্দ্রকান্ত এবং চন্দ্রকান্তের সম্পর্কে যে কেহ আছে সকলকে আঘাত করিলে তবে যেন তিনি কতকটা শান্তি পাইবেন, মনের এই অবস্থা। তিনি বাড়ি ফিরিতেই তাহার খাস চাকর ব্রজ আসিয়া নিবেদন করিল যে অন্দরমহল হইতে রানীমা তাহার সম্বন্ধে বারংবার খোঁজ করিয়াছেন। উগ্রমোহন কোনো উত্তর না দিয়া সোজা অন্দরমহলে চলিয়া গেলেন। গিয়া দেখিলেন রানী বন্যীকুমারী তাহার প্রত্যাশায় বসিয়া এসরাজ আলাপ করিতেছেন। সম্মুখে অগ্নি জ্বলিতেছে। এসরাজ দেখিয়া উগ্রমোহনের সর্বাঙ্গ জ্বলিয়া উঠিয়াছিল, কিন্তু তিনি কিছু বলিলেন না, শুধু ভ্রুকুটি করিলেন। বন্যীকুমারী এসরাজ সরাইয়া মৃদু হাসিয়া বলিলেন, আজ ঋতুসংহারের কথা মনে হচ্ছিল। প্রিয়জন রহিতানাং চিত্ত সন্তাপ হেতু। কোথায় ছিলে এতক্ষণ? উগ্রমোহন কোনো উত্তর না দিয়া পাগড়িটা নামাইয়া রাখিলেন এবং বন্যীকুমারীর সম্মুখে বসিলেন। এসরাজটার দিকে বারংবার দৃষ্টি নিক্ষেপ করিতে দেখিয়া বন্যীকুমারী বলিলেন, একখানা দেশের গান বাজাচ্ছিলাম অনেকদিন পরে, শুনবে? গানটা হচ্ছে প্যারন কোহেলিয়া কুহুক ঘড়ি ঘড়ি কুহুক। বলিয়া তিনি বাজাইতে উদ্যত হইলে উগ্রমোহন বলিলেন, দেখি তোমার যন্তরটা। এসরাজটা বন্যীকুমারী উগ্রমোহনের হাতে দিতেই উগ্রমোহন বিনা বাক্যব্যয়ে উঠিয়া গিয়া জানালা দিয়া সেটি বাহিরে ছুঁড়িয়া ফেলিয়া দিলেন। তাহার পর সংক্ষেপে বলিলেন, আমি আজ নিচের ঘরে শোব। বন্যীকুমারী কিছু বলিলেন না, কিন্তু শুধু চাহিয়া রহিলেন, সেই নিষ্পলক ভাষাময় চাহনি। উগ্রমোহন আবার কথা কহিলেন, বলিলেন, গান গায় পাখিতে, মানুষে নয়। বন্যীকুমারী সে কথার উত্তর না দিয়া বলিলেন, তোমার গায়ে বেশ জোর আছে তো। তাহার চক্ষু দুইটিতে বিদ্রুপের বিদ্যুৎ খেলিয়া গেল। উগ্রমোহন নিচে নামিয়া গেলেন। বন্যীকুমারী একটু হাসিয়া কপাটটা বন্ধ করিয়া দিলেন। উগ্রমোহন নিচে নামিয়া গেলেন, নিজের শয়নকক্ষে প্রবেশ করিলেন, কিন্তু শয়ন করিলেন না। শয়নকক্ষের দ্বার ভিতর হইতে অর্গল বন্ধ করিয়া দিয়া তিনি পদচারণা করিতে লাগিলেন। তাহার মনে এক চিন্তা, চন্দ্রকান্তকে সমুচিত একটা জবাব দিতে হইবে। একা অন্ধকার রজনীতে নির্জন শয়নকক্ষে উগ্রমোহন সিংহ পায়চারি করিয়া বেড়াইতে লাগিলেন। কত কথা মনে হইতে লাগিল। চন্দ্রকান্তকে জব্দ করিয়া দেওয়া কি এতই শক্ত ব্যাপার? সেদিন চন্দ্রকান্ত উগ্রমোহনের একটা জলকর লুণ্ঠন করিয়াছে। চন্দ্রকান্ত কি মনে করে যে উগ্রমোহন তাহা পারে না?
মাছগুলা আবার পাঠাইয়া দেওয়া হইয়াছে। সেই দিনই উগ্রমোহনের ইচ্ছা হইয়াছিল যে চন্দ্রকান্তের সমস্ত জলকরগুলা নির্মমভাবে বিধ্বস্ত করেন, কিন্তু কেন জানি না সে প্রবৃত্তি বেশিক্ষণ থাকে নাই। তাহার কারণ বোধহয় রাত্রে লুকাইয়া লুট করা তিনি চৌর্যবৃত্তি মনে করিতেন। উগ্রমোহন সিংহ আর যা হন তস্কর নহেন। যদি কাহারও কোনো জিনিস কাড়িয়া আনিতেই হয়, তাহা অন্ধকারে লুকাইয়া লইয়া আসাটা পুরুষোচিত নহে। যদি লইতেই হয়, দিবালোকে ছিনাইয়া লইতে হইবে। তাহাতে বরং খানিকটা বীরত্ব আছে। ইহাই তিনি চন্দ্রকান্তকে দেখাইয়া দিতেন, কিন্তু রুমনি ঝুমনি ব্যাপারে তাহাকে এত ব্যস্ত থাকিতে হইয়াছিল যে তিনি এদিকে আর মনোযোগ দিবার অবসর পান নাই। কিন্তু আজ এই বাহার অপহরণের ব্যাপারটা, বিশেষ করিয়া বাহারের আলাপটা তাহার গায়ে জ্বালা ধরাইয়া দিয়াছিল। ইহার একটা রীতিমতো প্রতিবিধান না করিলে উগ্রমোহন সিংহ পাগল হইয়া যাইবেন। কি করা যায়? উগ্রমোহন গভীরভাবে চিন্তা করিতে লাগিলেন। অধীরভাবে পায়চারি করিতেছেন। তেমন কোনো মনোমত উপায় মনে আসিতেছে না। আস্তাবল হইতে চন্দ্রকান্তের ঘোড়াগুলি সরাইয়া দিবেন? প্রস্তাবটা মনে হইতেই উগ্রমোহনের সমস্ত অন্তর সংকুচিত হইয়া গেল। ছি ছি, ঘোড়া চুরি! চন্দ্রকান্ত গরু চুরি করিতে পারে, কিন্তু উগ্রমোহন সিংহ ভিন্ন ধাতুতে গড়া। পায়চারি করিতে করিতে বিদ্যুৎ স্পৃষ্টের মতো সহসা উগ্রমোহন দাঁড়াইয়া পড়িলেন। ঠিক তো, এই কথাটা এতক্ষণ মনে পড়ে নাই কেন? তিনি তৎক্ষণাৎ সম্মুখস্থ টেবিলের ড্রয়ার খুলিয়া একগোছা চাবি বাহির করিলেন। আলোর নিকট লইয়া গিয়া সেই চাবির গোছা হইতে মরিচা পড়া একটা চাবি বাছিয়া লইয়া বাহির হইয়া গেলেন। কিছু দূর যাইতেই একজন দীর্ঘকায় আশা শোটাধারী লোক আসিয়া উগ্রমোহনকে আভূমি প্রণত হইয়া অভিবাদন করিল। হাবেলিন নৈশ প্রহরী। উগ্রমোহন তাহাকে লক্ষ্যের মধ্যে না আনিয়া সিধা অন্দরমহলের দেউড়ি পার হইয়া খাজাঞ্চিখানার দিকে অগ্রসর হইলেন। খাজাঞ্চিখানার তোরণেও একজন বন্দুকধারী পাহারা ছিল। এই অসময় প্রভুকে দেখিয়া সে সেলাম করিয়া সরিয়া দাঁড়াইল। উগ্রমোহন খাজাঞ্চিখানার দ্বার খুলিয়া ভিতরে গেলেন। ভিতরে গাঢ় অন্ধকার। তিনি বাহিরে আসিয়া প্রহরীকে একটা আলো আনিতে বলিলেন। আলো আসিলে উগ্রমোহন ভিতর হইতে দ্বার বন্ধ করিয়া দিলেন। বিস্মিত প্রহরী প্রভুর এই অদ্ভুত আচরণে অবাক হইয়া চাহিয়া রহিল। ঘণ্টা ঘরে ঢং করিয়া 1টা বাজিল। উগ্রমোহন ভিতরে গিয়া বড় লোহার সিন্দুকটা খুলিলেন। সিন্দুক খুলিয়া তাহার ভিতর হইতে একটা বড় গোছের ক্যাশবাক্স বাহির করিয়া নিকটস্থ তক্তাপসের উপর রাখিলেন। তারপরে ক্যাশবাক্স খুলিয়া তাহার ভিতর হইতে একটা ছোট রূপার বাক্স বাহির করিলেন। রূপার বাক্সটি খুলিয়া তাহার ভিতর হইতে একখানি কাগজ বাহির করিয়া উগ্রমোহন সিংহ সাগ্রহে তাহা পাঠ করিতে লাগিলেন। গোলাপি রঙের একখানি কাগজ। পাঠ করিতে করিতে তাহার মন নিমেষের মধ্যে 10 বৎসর পার হইয়া অতীতে ফিরিয়া গেল। তখন চন্দ্রকান্ত ও উগ্রমোহনের সবে যৌবন উন্মেষ হইয়াছে। চিঠি পড়িতে পড়িতে উগ্রমোহন যেন রেশমকে দেখিতে পাইলেন। আজ উগ্রমোহন সিংহ রেশমকে ভুলিয়াছেন বটে, কিন্তু একদিন এই রেশমের স্বপ্ন উগ্রমোহনের সমস্ত সত্তাকে আচ্ছন্ন করিয়াছিল। পত্রখানি আদ্যপান্ত পড়িয়া উগ্রমোহনের সমস্ত মুখমণ্ডল উদ্ভাসিত হইয়া উঠিল। পত্রখানি সযত্নে মির্জাইয়ের পকেটে রক্ষা করিয়া তিনি রূপার বাক্স ক্যাশ বাক্সের মধ্যে এবং ক্যাশ বাক্সটি লোহার সিন্দুকে পুনরায় রাখিয়া সিন্দুকটি বন্ধ করিয়া দিলেন এবং খাজাঞ্চিখানার দ্বার দেশে যথারীতি তালা লাগাইয়া আবার নিজ শয়নকক্ষে ফিরিয়া আসিলেন। অজানা ফুলের গন্ধ বহিয়া তীব্র শীতের বাতাস তখন অন্ধকারে কৃষ্ণচূড়ার শাখা প্রশাখায় আকুল হইয়া উঠিয়াছে। উগ্রমোহন শয়নকক্ষে ফিরিলেন বটে, কিন্তু ভিন্ন মূর্তিতে। তাহার প্রথম যৌবনের প্রিয়া রেশমও যেন তাহার সঙ্গে সঙ্গেই ফিরিয়া আসিল। প্রথম যৌবনের সমস্ত স্বপ্ন ফিরিয়া আসিল। প্রথম যৌবনের বাসন্তী কুঞ্জে আবার পিক কুহরিয়া উঠিল। এই গভীর নিশীতে উগ্রমোহনের মানসপটে ছায়াছবির মতো কত কি ফুটিয়া উঠিতে লাগিল। কে বলে অতীত মৃত, অতীত চিরঞ্জীব। অতীতের প্রাণরসের অমৃতধারা প্রাণ করিয়া
নিত্য পরিবর্তনশীল ক্ষণভঙ্গুর বর্তমান বাঁচিয়া আছে। পরিবর্তনের দাবি মিটাইতে গিয়া বর্তমান মুমূর্ষু, স্মৃতির সুধা পান করিয়া অতীত অমরত্ব লাভ করিয়াছে, তাহার মৃত্যু নাই। উগ্রমোহন বসিয়া ভাবিতে লাগিলেন, রেশম কি আজও বাঁচিয়া আছে? বর্তমানে রেশম বলিয়া হয়তো কেহ বাঁচিয়া নাই, কিন্তু অতীতের রেশম যে জীবন্ত। হাসিতে গেলে তাহার গালে যে টোল খাইয়া যাইত, সেটুকু পর্যন্ত এখনো বাঁচিয়া আছে। চলিয়া যাইবার দিন রেশম যে কাঁদিয়াছিল, তাহার সেই অশ্রুধারা এখনো তো শুকায় নাই। তাহার সাবলীল নৃত্যভঙ্গির নূপুর গুঞ্জন এখনো যে উগ্রমোহনের অন্তর্লোকে গুঞ্জরিয়া ফিরিতেছে। সবিস্ময়ে উগ্রমোহন দেখিলেন, নানা বেশে, নানা রূপে, নানা ভঙ্গিতে রেশম বাইজি তাহার অন্তরের প্রচ্ছন্ন লোকে লুকাইয়াছিল। সহসা জাদু মন্ত্রে বর্তমানের যবনিকা সরিয়া গেল। রেশম বাইজি সম্মুখে আসিয়া দাঁড়াইল। মুখে সেই মৃদু হাসি, সর্বাঙ্গ ঘেরিয়া সেই সবুজ ওড়না, সুরমা মাখানো ডাগর চোখ দুটিতে সেই রহস্যাভাস, অঙ্গে অঙ্গে নৃত্য চটুল সেই লীলাভঙ্গি। মুগ্ধ উগ্রমোহন দেখিতে লাগিলেন। মনে পড়িল গভীর রাত্রে অশ্বারোহণে সেই উন্মুখ অভিসার, সূর্যোদয়ের পূর্বে সুগোপন প্রত্যাবর্তন। কিন্তু রেশম থাকে নাই, ভালোবাসিয়াছিল বলিয়াই চলিয়া গিয়াছিল, উগ্রমোহনের সমস্ত কল্পনা ও স্বপ্ন ব্যর্থ করিয়া। বহুকাল পরে আজ আবার সে ফিরিয়াছে। উগ্রমোহন এক দৃষ্টে গোলাপি কাগজটির দিকে চাহিয়া রহিলেন। একটা মৃদু হাস্য তাহার অধরে ফুটিয়া উঠিল। সচ্চরিত্র চন্দ্রকান্তের চরিত্র সৌরভে আজিও সকলে পুলকিত। রেশম যেদিন চলিয়া যায়, সেদিন এই পত্রখানি উগ্রমোহনকে দিয়া গিয়াছিল। তাহার হাতে স্পর্শ এখনো যেন ইহাতে লাগিয়া আছে। রেশমের মিনতি ভরা চোখ দুইটি মনে পড়িল। ইহা লইয়া তোমরা দুইজনে ঝগড়া করিও না, আমার অনুরোধ, বলিয়া সেই পত্র উগ্রমোহনের হস্তে দিয়াছিল। উর্দুতে লেখা চন্দ্রকান্তের পত্র, প্রেমপত্র। একটি আতর সুগন্ধি গোলাপি কাগজে কবিত্বময় ভাবে ও ভাষায় চন্দ্রকান্ত উচ্ছ্বসিত হৃদয়ে রেশমকে প্রেম নিবেদন করিয়াছে। পত্রের মধ্যে একটি ফার্সি বয়েত রহিয়াছে। চন্দ্রকান্ত লিখিয়াছে, হে সুন্দরী, কাননে গোলাপ ফোটে, সে কি কেবল একটি ভ্রমরের জন্য? পূর্ণিমার অপরূপ জ্যোৎস্না কি একটি চকরের জন্যই ভগবান সৃষ্টি করিয়াছিলেন? তাহা যদি হইত, তাহা হইলে বিরহী অলিগণের উষ্ণ দীর্ঘ নিঃশ্বাসে গোলাপ শুকাইয়া যাইত। হতাশ চকরদের বিরহে কৃষ্ণ মেঘে চন্দ্রমা অবলুপ্ত হইত। যাহা অনবদ্য, যাহা অসাধারণ, তাহা সকলের জন্য। আমার অন্তর পরিপূর্ণ, পরিপূর্ণ অন্তরের সমস্তটা উজাড় করিয়া না দিলে তৃপ্তি পাইতেছি না। তুমি এসো, তোমার জন্য উন্মুখ আগ্রহে বসিয়া আছি। সম্রাট শাহজাহানের রচিত একটি বয়েত মনে পড়িতেছে। প্রভাত সমীরণের মতো তুমি কোনো খবর না দিয়েই এসো। ফুলের গন্ধ ফুলের আগে আগে যায় বটে, কিন্তু ফুলই যদি আগে আসে তাতে ক্ষতি কি? বিদায়কালে রেশমের চক্ষে যে অশ্রুবিন্দু টলমল করিতেছিল, তাহা যেন উগ্রমোহন এখনো দেখিতে পাইতেছেন। চন্দ্রকান্তের পত্র পাইয়াই রেশম চলিয়া গিয়াছিল, আর সে ফিরিয়া আসে নাই। রেশমের বিরহে উগ্রমোহন 10 দিক অন্ধকার দেখিয়াছিলেন। এই চিঠি লইয়া চন্দ্রকান্তের সঙ্গে তখন কলহ করার প্রবৃত্তি তাহার হয় নাই। তাহার পর 10 বৎসর ধরিয়া কালের প্রবাহ বহিয়া গিয়াছে। কত ঘূর্ণাবত্ত, কত কি ভাসাইয়া লইয়া গিয়াছে। উগ্রমোহন রেশমকে ভুলিয়াছেন। চন্দ্রকান্তের এই পত্র এতদিন উগ্রমোহনের কাছে সযত্নে রক্ষিত ছিল। আজ সহসা উগ্রমোহনের এই পত্রখানার কথা মনে পড়িয়াছে। ঠিক করিয়াছেন পত্রখানাকে এইবার কাজে লাগাইবেন। পত্রখানা প্রকাশ করিয়া দিলে চন্দ্রকান্তের সম্মানের প্রভূত ক্ষতি উগ্রমোহন করিতে পারেন। কিন্তু উগ্রমোহন সিংহ সিংহই, শৃগাল নহেন। তৎক্ষণাৎ উগ্রমোহন চিঠি লিখিতে বসিলেন। লিখিলেন, ভাই চন্দ্রকান্ত, তুমি একদা রেশমকে যে প্রণয়লিপি লিখিয়াছিলে, তাহা এতদিন আমার কাছেই ছিল। পুরাতন বাক্স খুলিয়া অদ্য তাহা বাহির করিলাম। 10 বৎসর পূর্বে ইহা লইয়া আমি ও রেশম বহু হাসাহাসি করিয়াছি।
এখন আর ইহাতে হাসিবার কিছু নাই। তাহা ছাড়া তোমার উচ্ছ্বাস তোমার বাক্সে থাকাই শোভন বিবেচনা করি। উগ্রমোহন। শিলমোহর করিয়া পত্রটি নৈশপ্রহরীর হস্তে দিয়া আদেশ করিলেন, খুব ভোরেই চিঠিখানি চন্দ্রকান্ত বাবুকে দিয়ে আসা চাই। তাহার পর উগ্রমোহন খানিকক্ষণ অন্যমনস্কভাবে সামনের বাগানে পায়চারি করিয়া বেড়াইতে লাগিলেন। রেশমের কথা, রেশমের মুখ, রেশমের ভঙ্গিমা বারংবার মনে পড়িতে লাগিল। কত কথাই না মনে হইল। রেশমের খোঁজ পান নাই। কলিকাতার সেই 1 মাস প্রবাসের কথা মনে করিয়া উগ্রমোহনের সর্বদেহ ঘৃণায় শিহরিয়া উঠিল। এলোমেলো নানা চিন্তা মনে আসিতে লাগিল। অনেকক্ষণ একাকী পদচারণা করিয়া যখন তিনি শুইতে যাইবেন, তখন সবিস্ময়ে দেখিলেন যে তাহার সমস্ত মন জুড়িয়া বসিয়া আছে রেশম নয়, রানী বন্নী কুমারী। উজ্জ্বল চক্ষু দুইটিতে সহাস্য কৌতুক দীপ্তি। আকাশের দিকে চাহিয়া দেখিলেন চাঁদ অস্ত যাইতেছে, স্বাতী পাশটিতেই আছে। পরদিন প্রভাতে ভৃত্য ব্রজলাল প্রবল নিদ্রাভঙ্গ করিতে আসিয়া দেখিল যে উগ্রমোহন অঘরে ঘুমাইতেছেন এবং তাহার শয্যা পার্শ্বে একটি ভাঙা এসরাজ রহিয়াছে। সে আর ঘুম ভাঙাইতে সাহস করিল না। আজ এ পর্যন্তই। উপন্যাসের 3য় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।